সুধী দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। বাফেলোবাসী এবং পৃথিবীর যেখান থেকে দেখছেন ডিটিভির নিয়মিত অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশের এই পর্বে আমি আছি আপনাদের সাথে। আমি প্রফেসর জুবাইদুর রহমান খান। আমি আজকে আপনাদেরকে এই দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে সাদর অভিনন্দন জানাচ্ছি। অনুষ্ঠানটি প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জীবন, তাদের সাফল্য, তাদের কমিউনিটির সাথে তাদের যোগাযোগ, তাদের নেক্সট জেনারেশনের প্রতি তাদের যেই একটা যে তাদের যে কার্যক্রম আছে সেগুলোকে আমরা তুলে ধরার একটা প্ল্যাটফর্ম হিসেবে এই অনুষ্ঠানকে আমরা দেখি। আমাদের বাংলাদেশিরা এখানে আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন বাংলাদেশিরা কিভাবে এই দেশের কালচারের সাথে নিজেদেরকে মানিয়ে নিচ্ছেন এবং কিভাবে এই দেশের কালচারের সাথে তাদের নিজেদের কালচারকে যোগ করে একে আরও সমৃদ্ধ করছেন। আজকের অনুষ্ঠানে আমাদের স্টেজে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশি কমিউনিটির জন্য নিরন্তর কাজ করে যাওয়া অনেক প্রাচীন একটি প্রতিষ্ঠান গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন, এবং এর প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে আজকে আমরা আমাদের মঞ্চে অভিনন্দন জানাচ্ছি। প্রেসিডেন্ট আমার ডান দিকে মোহাম্মদ শিপন, আর রয়েছেন আমাদের ঢাকা অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোহাম্মদ সাজ্জাদ ভাইয়া। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে আন্তরিক স্বাগত। শিপন ভাই, প্রথমে জানতে চাইব গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের তৈরির পেছনে মূল উদ্দেশ্য এবং কী কী প্রেরণা ছিল? আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই ডিটিভি এবং দেশবাণীকে যে আমাকে এখানে ডাকার জন্য। দ্বিতীয়ত আমি এখানে আমাদের কাছে এই অনুষ্ঠান উপস্থাপনা করছেন প্রফেসর জুবাইদুর রহমান খান, তাকে আমাদের গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে আমাদের এই অনুষ্ঠানটা সারা বিশ্বে খুব সুন্দর সাবলীলভাবে উপস্থাপনা করার জন্য, এবং সারা বিশ্বে আমরা বাফেলোবাসী, ছোট্ট একটা শহর, এখানে আমরা বাংলাদেশি অধ্যুষিত একটা এলাকা, আমরা বাংলাদেশি কালচার, আমরা কি করছি, আমাদের ধর্মীয় অনুভূতিগুলি কি, সব কিছু সারা বিশ্বকে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ। তো আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, আসলে আমাদের ওর অনুপ্রেরণাটা ছিল, আসলে এটা খুব একটা সিম্পল একটা বিষয় যে আমরা অত ওইভাবে আমরা করছিলাম না। আমাদের মেইন উদ্দেশ্য ছিল হলো একটা সাঁতারু যখন সে সমুদ্রে গোসল করতে যাবে, সে ভালো সাঁতার জানে না, আপনি শুধু তাকে বাঁচানোর জন্য একটা হাতেই যথেষ্ট যে তার জীবন রক্ষা পায়। তো আমাদেরও এই ধরনের যে ছোট ছোট জিনিস, যেমন আমাদের এক্সিকিউটিভ কমিটি সহ আরও যারা আছে, 30 দিন যদি আমরা প্রতিদিন একজন করে দুইজনকে আমরা প্রতি মাসে দুইজনকে যদি আমরা হেল্প করতে পারি, 30 জন আমরা 60 জনকে আমরা হেল্প করতে পারবো। তো এটা খুব সুন্দর একটা বিষয় যে ছোট ছোট ভাবে আমরা অনেকভাবে হেল্প করতে পারি। যেমন আমাদের প্রফেসর জুবাইদুর রহমানের কথা আমি বলছি না বললে নয়, আপনি দীর্ঘ 2 বছর গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের খুব সম্মানের সহিত খুব স্ট্রং হাতে আপনি হ্যান্ডেল করছিলেন, সেই সাথে আমরাও ছিলাম, তখন আমি সেক্রেটারি ছিলাম। আমি কিছু কথা না বললে নয়, যেমন আমাদের শীত বস্ত্র বিতরণ, এটা খুব জনপ্রিয়তা পেয়েছিল, আমরা অনেক পপুলার একটা ছিল। আমরা ঠান্ডার মধ্যে সারা দিন আমরা এগুলি শীত বস্ত্র আমরা একটা জায়গায় সবাইকে আমরা টিভি মিডিয়ার মাধ্যমে আমরা একসাথে এগুলি সবাইকে বিলি করছি। আমরা বিকাল 4টার মধ্যে আমরা দেখলাম যে আমরা সব শেষ হয়ে গেছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে আসছে সেটা নেওয়ার জন্য। দ্বিতীয়ত আপনার আরেকটা কথা মনে আসছে যে 2024-এ আততায়ীর গুলিতে যে মারা গেল মহিউদ্দিন সহ আরেকজন, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা 1200 হয়তো বা 1400 টাকার একটা চেক, এবং কি আমাদের এক্সিকিউটিভ কমিটি সহ আপনার যে ভূমিকাটা ছিল যে ওই অবস্থায় একজন মারা গেছিল, ওই যে আততায়ীর গুলিতে মারা গেছে তিনি প্রেগনেন্ট ছিল, ওই লেডি। তো তিনি আমাদের কাছে অভিযোগ করতেছিল যে এই ঠান্ডার মধ্যে তার গাড়ি নাই,
সে গাড়ি চালাতে পারছে না, সে একজন ডাক্তারের কাছে যাবে, সেটা সে পাচ্ছে না, তার বাসায় বাজারের কি অবস্থা হবে, সে কাঁদছিল। তো আপনি বলছিলেন যে আমরা সবাই যখন গেলাম, আপনি বলছিলেন যে ঠিক আছে, আপনার বাজারের দায়িত্ব, আপনার ডাক্তারের দায়িত্ব, আমরা পুরো বছর যতদিন আনটিল বেবি হওয়া পর্যন্ত এটা আমরা ঢাকা অ্যাসোসিয়েশন নিলাম। আপনি সহ একটা বছর আপনি অনেকবার গেছেন। মানে আপনাদের উদ্দেশ্যটা ছিল মানে জনসেবামূলক, মানুষজনকে আমরা কিভাবে। আমি পরের প্রশ্নতে যাচ্ছি সাজ্জাদের কাছে, যে সংগঠনটির শুরুর দিকে আপনারা কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন? থ্যাংক ইউ সোহেল ভাই, থ্যাংক ইউ ডিটিভি ফর আমাদেরকে অপরচুনিটি দেওয়ার জন্য। যে সংগঠন সামথিং আমরা সবাই ইনিশিয়ালি একটা চ্যালেঞ্জের মুখোমুখি আমরা করি। স্টার্ট ইজ অলওয়েজ কমপ্লিকেটেড বিকজ ফার্স্ট থিং হচ্ছে আমরা সংগঠনের মোটিভেশনটা, হোয়াট ইজ ইউর পারপাস। I mean, you can form a team, you can form a organization, but what is the real purpose of the organization? And আমার মনে হয় এখন পর্যন্ত it's a big challenge. এখন পর্যন্ত আমরা এই সংগঠনের যে actual key motivation, what we want to achieve in near future for ourselves, for our next generation, for our people, we are not still 100% clear, but we're definitely getting there, because it's not only one person, it's the organization. সংগঠন includes many more people, right? Everybody think different way, সবাই একরকম করে চিন্তা করে না। So to put everybody's idea into one place and get out the real motivation of the organization is quite challenging. Exactly. Yeah, I think it's one of the challenges. Also, the teamwork is also a big challenge, because a lot of people comes with experience. Some people do not have any experience. So it's challenging to make them understand how a organization should function. It is something that not just based on opinion. You have to have a target. You have to have a goal, you have to have a plan, and you have to have a plan of execution. এইসব চ্যালেঞ্জের আমরা মুখোমুখি হয়েছি, but we are working together and we are finding solutions. That's very good. আমরা আশা করি আপনাদের এই চ্যালেঞ্জগুলো আস্তে আস্তে আরো অনেক ইজি হতে থাকবে ইনশাআল্লাহ, এবং সামনে হয়তো আরো নতুন চ্যালেঞ্জ আসবে, বাট সেগুলো আমরা পরে দেখবো আস্তে আস্তে। আপনাদের সংগঠনের মূল লক্ষ্য এবং ভিশনকে আপনারা কিভাবে সংজ্ঞায়িত করবেন? অবশ্যই এটা খুব সুন্দর একটা প্রশ্ন। আমাদের এই যে একটু আগে আপনি যে বললেন যে এটা আমরা আরো ইনক্রিজ করার জন্য, আমাদেরও সেটা আমাদের এই মোটিভেশনটা আসছে। অবশ্যই আমরা অনেক কাজে করেছি, সবকিছু যে আমরা ক্যামেরার সামনে ক্যামেরা ডেকে করতে হবে আমরা বিশ্বাসী না। আমরা অনেক ছোট প্রথমেই বলছি যে অনেক ছোট কাজ আমরা করছি এবং করতেছি। যেমন মনে করেন আমাদের সংগঠনে এখন আমরা ব্লাড ডোনেশন নিয়েও আমরা কথাবার্তা বলতেছি। আমরা ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমরা আরেকটা জিনিস সংযোজন করতেছি, যে কথাবার্তা চলতেছে যে সামার আসলে আমাদের যে ধর্মীয় অনুভূতি, আমরা কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমরা দুজনের সাথে কথা বলতেছি যে ওটা টোটালি বিনামূল্যে ছাত্রছাত্রীরা পড়তে পারবে। আমরা জায়গা ঠিক ব্যাপার নিয়ে কথা বলতেছি। আমরা ডিস্ট্রিবিউশনটা ইনশাল্লাহ আমরা সবসময় অব্যাহত থাকবো। এবার আমরা চেষ্টা করবো ওটার সাথে আরও আমরা ফুড ডিস্ট্রিবিউশন করার জন্য। এরপরও আরও আছে, আমরা কিছু খুব সুন্দর জিনিসের সাথে আমরা করি যেটা অনেকেই জানে না। যেমন এই বছর যে সরকার পতন হলো বাংলাদেশে, অনেক স্টুডেন্ট বাফেলো ইউবির স্টুডেন্টরা দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে ব্যাংকগুলির থেকে টাকা উঠাতে পারতেছিল না। ওরা এই দেশে টাকা না পাঠানোর জন্য ওরা সবাই সাবলীল বাংলাদেশে টাকা উঠাতে না পেরে ওদের সেমিস্টারগুলি মিস যাচ্ছিল। তো আমাদের সাথে ইউবির অনেক স্টুডেন্ট, তাদের বন্ধুবান্ধব ওদের সেমিস্টারগুলি মিস যাচ্ছিল। তো আমরাও কিছু বন্ধুবান্ধব মিলে তাদের সেমিস্টারের পয়সাটা আমরা দিছি যে তাদের সেমিস্টারগুলি মিস না যায়। তো পরবর্তীতে তারা আমাদেরকে সময় করে সেটা আমাদেরকে সব করে দিচ্ছে। এই ধরনের আমরা আপনাদের এক্সিকিউটিভ কমিটিতে তো আমি যতদূর জানি কিছু স্টুডেন্টরা তো কাজ করছে অ্যাক্টিভলি। সো এটাও অনেক বড় একটা, আমি বলবো যে অনেক বড় একটা অনেক বড় একটা সেবা স্টুডেন্টদের জন্য। আমি সাজ্জাদের কাছে জানতে চাইবো, বাংলাদেশের অন্যান্য যে সংগঠনগুলো আছে তাদের সাথে আপনারা কিভাবে সমন্বয় সৃষ্টি করছেন?
সে আমাদের যে পারপাস হচ্ছে টু ডু সাম ওয়ার্ক। আমরা আমাদের এই সংগঠনের জন্য সময় স্পেন্ড করতেছি, নট to gain some individual benefits. I mean, there is not absolutely. You have to spend a lot of time. You have to spend your own money, own transportation to do whatever we are doing. So, আমাদের সংগঠন এটা I know. I mean, I welcome all the সংগঠন in Buffalo because everybody has their own distinct ideas, and they should continue to perform and do their activities according to their ideas. And we, as a organization, আমাদেরও কিছু idea আছে, and it's anyone in Buffalo is welcome to participate. I mentioned before, the name of the organization means nothing. Today we are here, tomorrow we will not be here. But if we can initiate something good, something productive, something that will benefit our next generation, I think anyone in Buffalo, regardless of background, regardless of what kind of সংগঠন they are working for, if they find their mindsets matches with any of our activities, you are more than welcome to come and participate with our activities. We will welcome you with salute. তার মানে আপনারা বলতে যাচ্ছেন যে ঢাকা অ্যাসোসিয়েশন শুধুমাত্র ঢাকার জন্য না, আসলে তাই, কারণ ঢাকাটা আসলে আমাদের পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। আমি বলবো যে ঢাকা ইজ দ্য ফেস অফ বাংলাদেশ। সো বাংলাদেশকে কোনোভাবে ঢাকাকে বাদ দিয়ে কোনোভাবে বাংলাদেশকে আমরা I wouldn't say Dhaka is definitely important city, but every neighborhood is important. It's for me, Dhaka is important. For somebody else, it's probably something else. So it's regardless of where are you from, how you name your organization, what is your background, it means nothing. But we are here to do something for the community, and that's our purpose. Anything matches with our ideology, our activities, you are welcome. It doesn't matter where you are from, come and join us, help us, encourage us. ধন্যবাদ সাজ্জাদ। আমি জানতে চাচ্ছি যে আমাদের নতুন প্রজন্মকে নিয়ে আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করে থাকি। আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট আমাদের নতুন প্রজন্ম, আমাদের সবারই সন্তান সন্ততি রয়েছে। নতুন প্রজন্মকে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ঐতিহ্যের সাথে যুক্ত রাখতে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? অবশ্যই আমরা আমাদের সংগঠনে আমাদের বাংলাদেশের যে সংস্কৃতিগুলি এগুলি আমরা তো প্রতি বছরই 4-5টা আমরা তুলে ধরি। যেমন আপনি জানেন যে 16 ডিসেম্বরে যে প্রোগ্রামটা হয় বাফেলোর অনেক ঢাকা থেকে, এটা অনেক বড় একটা প্রোগ্রাম হয়, স্বতঃস্ফূর্তভাবে 120 আলেকজান্ডারে এটা কানায় কানায় পূর্ণ থাকে। এবং আমি মনে করি যে বাফেলোবাসী এখন এই 16 ডিসেম্বর ঢাকা থেকে কি আসতেছে এটা অপেক্ষা করে যে নেক্সট আমাদের প্রজেক্ট কি। তো এখানে আমি মনে করি 16 ডিসেম্বরের অনুষ্ঠান সহ অন্য যেগুলি আছে, আমি মনে করি 16 ডিসেম্বরটা খুব বেস্ট। এখানে 1-এর মধ্যে 6 পায়। যেমন আপনিও সংযুক্ত ছিলেন যে ওখানে আমরা মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিচ্ছি, তাদেরকে ক্রেস্ট দিচ্ছি, ওখানে তারা যে বক্তব্য দিচ্ছে মুক্তিযুদ্ধ তাদের অনুভূতিটা যে তুলে ধরছে, আমাদের সন্তানদেরকে আমরা সেখানে নিয়ে যাচ্ছি, তারা সেখানে সব জানতে পারতেছে। এছাড়া আপনার মনে আছে কিনা আমি জানি না যে মুক্তিযুদ্ধ সম্পর্কে ফুটেজ তুলে ধরছিলেন যে 71-এর যুদ্ধটা কীভাবে সংগঠিত হয়েছিল। এটাও বাচ্চাদেরকে একটা অনুপ্রেরণা যোগায় যে 71টা কোথা থেকে আসলো। এছাড়া পয়লা বৈশাখ সম্পর্কে আমরা পয়লা বৈশাখের অনেক বড় অনুষ্ঠান করে থাকি। গতবারও আমাদেরকে লাভবার ইয়াতে আমাদের অনেক বড় একটা প্রোগ্রাম গেছে, সেখানে অনেক ধরনের সংস্কৃতি অনুষ্ঠান, বাঙালির যে একটা অভিজাত্য সেখান থেকে ফুটে উঠে। আমাদের 21শে ফেব্রুয়ারি আমরা ফুল দিতে যাই, এটা আমাদের ঢাকা থেকেও আমরা সবসময় যাই। আমাদের 26শে মার্চ আমরা ইনশাল্লাহ সব কিছু পালন করে আসছি। এগুলি থেকে অবশ্যই ওরা এখানে আমাদের নতুন জেনারেশন অনেক কিছু শিখতে হবে, আমাদের কালচারাল সম্বন্ধে তারা জানতে পারবে আশা করি। ধন্যবাদ। আমাদের আপনাদের যে একদম সামনে যে আসন্ন যে ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যাল আসতে যাচ্ছে, এটার মূল উদ্দেশ্যটা কি? আমরা প্রথমে we think to have a picnic like as usual as all the Bengali community does. আমরা চিন্তা করলাম আমি যদি ভুল না আপনাদের সম্ভবত এর আগে 3টা পিকনিক হয়েছে, right? Last three years, yeah, we had 3 picnics totally. Yeah, so আমরা চিন্তা করলাম যে আমরা নিজেদের মধ্যে অনেক কিছু করি, right? We are know each other, we are with each other eating and drinking and all that. But আমরা community outreach হিসাবে কি করতেছি?
what we are doing as a part of community outreach. So এটা I think an opportunity for us, because we are trying to include not only Bengali people, we are trying to gather a mixed community from around the neighborhood. So আমরা এইটার মাধ্যমে আমরা I mean I must tell you আমাদের যেসব vendorরা so far sign up করছে is more than 50% are American vendors. Wonderful. Yeah, there are definitely a lot of, because we are focusing on Taste of Bangladesh, so definitely we have Bengali food and clothing and other stuff, and also a cultural program. So আমাদের main goal হচ্ছে to reach out to the community. The whole community. So let them know us, we know them. Yeah. This is the main goal of this festival. Basically exchange, right? Exchange, of culture exchange, greetings, and they come and see what we do, and then this year they are comfortable. Next year there will be more. Absolutely. And they in this way opinion about us will change. That's what we want to do, because we have to make our next generation their life easier, so they can be more comfortable in the society as they are born here, and they have to feel that they're part of this society. And I think with this kind of activities, they will be more comfortable, because they will respect their own culture. At the same way, we're trying to also mix Western culture with it, so we are part of both, right? So that's. আপনি আংশিকভাবে আসলে আমার পরের প্রশ্নটার একটু উত্তর দিয়ে দিয়েছেন। তারপর আমি জানতে চাচ্ছি যে আপনি অলরেডি বলেছেন যে অন্যান্য কমিউনিটির থেকে ভেন্ডাররা আসছে, কোন কোন কমিউনিটি থেকে আসছে? It's hard to say who are coming from which community, because from the name it's hard to actually guess. Okay. Right? But I have seen mixed names. So Yeah. if there are some vendors coming from African American communities. There are some I see Muslim but not Bengali communities. Yeah. I have seen some, I think পাকিস্তান, মিডল ইস্টার্ন হতে পারে। Pakistani. I don't know. It could be Pakistani. It's a Muslim name. It's hard to say. It could be Indian as well. Then I have seen somebody who want to sell Chinese food. He could be Chinese or not Chinese. I couldn't say. But there will be mixed. আর কি কি ধরনের খাবার দাবার থাকছে ফেস্টিভ্যালে? আমাদের মেইনলি বেঙ্গলি ফুড সবকিছুই থাকছে, চটপটি, ফুচকা, ঝালমুড়ি থেকে শুরু করে বাংলাদেশে কাচ্চি বিরিয়ানি থাকছে। তারপর আমরা পিঠাটা রাখার চেষ্টা করতেছি। উই আর ওয়ার্কিং উইথ ভেন্ডার্স, সো হোপফুলি ইট উইল বি কনফার্ম সুন। সো আমাদের প্রেটি মাচ বাংলাদেশি কালচারের যেসব ইম্পর্টেন্ট ফুডগুলো আমাদের থাকবে, প্লাস আমাদের ক্লোদিং লাইন থাকবে, জুয়েলারি থাকবে, আর অন্যান্য কিছু আইটেম থাকবে যেগুলো আর কি coming from Bengali cultural heritage, and definitely there will be juice and ice cream and other food as well. শিবম ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে খাবার দাবার বাদেও আর কি কি আকর্ষণ থাকছে, কোনো কালচারাল অ্যাক্টিভিটিস কি থাকবে? অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকছে ওখানে ফ্যাশন শো। জি। আমাদের সাথে এবার আমরা নতুন একটা জিনিস আমাদের সাথে সংযোজন করছি। এটা আমাদের ইনশাআল্লাহ এগুলি সবকিছুই অব্যাহত থাকবে। এটা হলো আমরা এবার গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রত্যেকটা স্কুলের যে স্টুডেন্ট আছে অ্যাটলিস্ট আমাদের হয়তো নেক্সট মিটিং আমরা পারফেক্টটা বলতে পারবো, আমাদের একটা ধারণা যে আমরা 200 পরিবার 200 স্টুডেন্টকে আমরা স্কুল সাপ্লাই দেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ ডিসাইড করছি। হয়তো একটু 19-20 হতে পারে, বেশি হতে পারে, হয়তো একটু কম হতে পারে, কিন্তু আমাদের আরও সময় আছে। আমরা এটা করবো 200 স্টুডেন্টকে। এছাড়া আমরা সেখানে আরও কিছু সংযোগ দিচ্ছি যে বাচ্চাদেরকে একটু উৎসাহ করার জন্য ওই স্টেজে আমাদের এই মাসে যদি কারো বার্থডে থেকে থাকে আমাদের সাথে তারা কেক স্টেজে নিয়ে কাটতে পারবে, এবং আমরা সেখানে কিছু মুহূর্তের জন্য একটু আনন্দ একটু আমরা সব বাচ্চাদেরকে নিয়ে একটু এনজয় আমরা করব। তো এইভাবে আমরা আমাদের আরও অনেক প্রোগ্রাম আছে, যেহেতু আমাদের আরও এখানে 15-20 দিন বাকি। আমরা স্টেপ বাই স্টেপ আমরা ইনশাল্লাহ আরও অনেক কিছুই আমরা এখানে সংযোগ করতে চেষ্টা করি। শিবম ভাই, আড্ডা তো আরও দিতে ইচ্ছে করছে, বাট আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে সবশেষে আমি জানতে চাই যে আপনারা কি মনে করেন আপনাদের এইসব আয়োজনগুলো আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য, অন্যান্য কমিউনিটির জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারবে? আমি মনে করি যে আমি উত্তরটা জানি, তারপর আপনি বলুন। হ্যাঁ, অবশ্যই আমি মনে করি যে আপনি একটু আগে বলছেন যে আপনি বাফেলোবাসী, আমরা সবাই জানি কোথায় কি হচ্ছে।
তো আমাদের 3টা পিকনিক পার্টি গেছে। এই পার্টির মানে যে শুধু আমরা পিকনিক পার্টি করি তা নয়, আমাদের বাফেলো বাসায় এই 2 মাস আমরা স্টুডেন্ট সহ আমাদের ছেলেপেলে নিয়ে আমরা সময় পাই। এই 2 মাসের মধ্যে আমরা যে আন্তরিকতা নিয়ে শুধু যে একটা পিকনিক পার্টি করলাম তা না, আমাদের অন্য কমিউনিটির সবার সাথে একটা মিলন মেলায় একটা হয়। আমরা সব কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারিকে আমরা সেখানে দাওয়াত করি, আমরা একসাথে বসি, গল্প করি, বিভিন্ন রকমের আমাদের এখানে খেলাধুলা, কালচারাল প্রোগ্রাম আমাদের দেশীয় সাজে আমার ওখানে সজ্জিত করি। এছাড়া আরও কিছু বলি যে ধর্মীয় কিছু অনুভূতি আছে, যেমন আমাদের প্রতি বছরই আমাদের ইফতারি পার্টি হয়। আল্লাহ বলছে যে একজন রোজদার ব্যক্তি যদি আরেকজন রোজদার ব্যক্তিকে যদি ইফতারি করায় তাহলে সে সমান সওয়াবের ভাগী হয়। তো আমাদের, আপনিও ভালো করে জানেন, আপনিও আমাদের সাথে ছিলেন, যে প্রতি বছর 400 মানুষের আমরা ইফতারি পার্টির আয়োজন করে থাকি। সেখানে যে প্রতিনিধিত্ব করে ইসলামিক যে ইমাম সাহেব, তিনি ইসলামের আমাদের হজ, জাকাত, আমাদের নামাজ, কালেমা সহ একটা বক্তব্য প্রদান করে থাকে। এখান থেকে আমাদের একটা সুন্দর একটা ইসলামিক গাম্ভীর্য, একটা অনুভূতি আমাদের সবার, আমাদের বাচ্চারা অনেক কিছু শিখতে পারে, আমরা নিজেরা অনেক কিছু এখান থেকে জানতে পারি। তো আশা করি অবশ্যই এই ধরনের ভালো জিনিসগুলি ইতিবাচক অবশ্যই একটা প্রভাব ফেলে। আমরা একদম অনুষ্ঠানের প্রায় শেষে চলে আসছি। আমি অনুষ্ঠান শেষ করার আগে আমাদের শিপন ভাই এবং সাজ্জাদ ভাই, আপনাদের দুজনকেই আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি আপনাদের সামনে যেই ইভেন্টটা রয়েছে তার মধ্যে আপনারা অনেক ব্যস্ত আছেন, এবং সেই ব্যস্ততার মধ্যে থেকে আমাদের জন্য যে সময় বের করে আমাদের স্টুডিওতে আপনারা আসছেন, সেই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি আশা করছি ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যালে ইনশাআল্লাহ আমিও যাব এবং আমাদের বাফেলো দর্শকরাও যাবে, এবং এর সম্পূর্ণ সাফল্য কামনা করছি, এবং আশা করি একটা বড় ধামাকা ধরনের একটা অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ। এবং এর মাধ্যমে আমাদের সংস্কৃতি একটা নতুন একটা দিক উন্মোচন করবে আশা করি বাফেলোতে। তো আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ডিটিভিকে, ধন্যবাদ প্রফেসর জুবাইদুর রহমানকে এত সুন্দর সাবলীলভাবে এটা উপস্থাপনা করার জন্য। আপনি যেন আরও সুন্দরভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারেন এরকম অনুষ্ঠান আমার মনে হয় আমি আসলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ডিটিভি, থ্যাংক ইউ জুবাইদ ভাই, ভালো থাকুন। সুপ্রিয় দর্শক, আজকের প্রবাসী বাংলাদেশের দ্বিতীয় পর্ব আজকে এখানেই শেষ করছি। আজকে আমার সাথে ছিল দুজন অতিথি, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আরও নতুন কোনো অতিথি এবং নতুন কোনো আয়োজন নিয়ে আসবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ। ডিটিভির সাথেই থাকুন, ডিটিভি দেখুন www.ddtv.usa.com, এবং উপভোগ করুন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ডিটিভির অ্যাপ ইউজ করে। সবাইকে শুভেচ্ছা, সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।